তেলের জন্য মধ্যপ্রাচ্য সবসময় টার্গেটেড। তেল আবিবে যে পরিমাণ ফ্লাইট গেল এই কয়েক ঘন্টায়, হ্যাঁ, অন্য কোনো দেশে তো এত ফ্লাইট যায়নি। আগে হচ্ছে পাকিস্তানের হাতে দলিল হস্তান্তর করছে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ শোর নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ দত্ত ভৌমিক। বিশ্বজিৎ, আপনাকে স্বাগতম আমাদের। ধন্যবাদ দাদা, আজকে যেটা দিয়ে শুরু করতে চাচ্ছি, কিছু আমি অগ্রগতির কথা বলে নিচ্ছি, যেহেতু একটা টেনশন তো আছেই ইরান ইসরায়েলের ব্যাপারে। যেমন যুক্তরাষ্ট্র বলছে যে পরমাণু আলোচনা এটা কন্টিনিউ করতে হবে, যেটা পঞ্চম দফায় গিয়ে থেমে গিয়েছিল। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে এটা আবার চালু করতে যাচ্ছে, কিন্তু ইরান এখনো কোনো কিছু বলে নাই তারা যে হ্যাঁ না তারা বসবে। আর কিছু কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক জোট ও রাজনৈতিক প্রতিক্রিয়া তো থাকবেই, এগুলো নিয়েও আছে। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, ট্রাম্প দেখলাম গতকাল ইরানে খুব মন খুলে প্রশংসা করলো। আমার এটা মাথায় খেলতেছে না যে ইরান সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছে, শেষ পর্যন্ত লড়াই করে চলেছে। এটা আসলে কি, এটা প্রশংসা নাকি এর পিছনে আরো কিছু আছে? তারপর আবার পরক্ষণেই আবার আরেকটা নিউজ আপনাকে দিয়ে রাখে, তাহলে বলতে শুরু হবে। আজকে আবার দেখলাম যে ইরান যদি আবার পরমাণু কর্মসূচিতে ফিরে যায়, তাদেরকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তাদেরকে একদম হামলা চালাবে। একদিন আগে প্রশংসা, তারপরে আবার বিষয়টা আসলে একটু দর্শকদের ক্লিয়ার করে দেয়। আচ্ছা, ইরানের মূলত 3টা পরমাণু কেন্দ্রে হচ্ছে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। 3টা পরমাণু কেন্দ্র কিন্তু গবেষণা কেন্দ্র সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। এটা কিন্তু একটা বিষয়, যে এটা কিন্তু সম্ভব না যে হাতের পাঁচ আঙুল যেমন সমান না, যে প্রত্যেকটা হামলাও কিন্তু সমান ছিল না। যেহেতু ফোর্ডো ছিল হচ্ছে সবচেয়ে বড়, হ্যাঁ, এবং ওটাতে পারমাণবিক কার্যক্রমগুলো সবচেয়ে বেশি হইতো, গবেষণাগুলো বেশি হইতো। সেই ক্ষেত্রে ওটাকে ওরা ফার্স্ট টার্গেট করে, মূল টার্গেট তাদের তো তাকেই করবে, এটা কিন্তু খুব স্বাভাবিক। কিন্তু পাশের গুলোও কিন্তু আলটিমেটলি তার হেডে, হ্যাঁ। তো যেটা হচ্ছে যে এই যে চূড়ান্ত ভাবে ধ্বংস করা, যুক্তরাষ্ট্র কিন্তু প্রথম থেকেই একদম হামলার পরপরই বলতেছিল একদমই চূড়ান্ত ভাবে ধ্বংস করে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে, ইরান আর কখনো ফিরতেই পারবে না। হ্যাঁ, এখন দেখেন যে হামলার এক সপ্তাহ পরে, এক সপ্তাহ হইলো, হ্যাঁ, প্রায় এক সপ্তাহ পরে কিন্তু ইরান এসে কি বলছে যে 1 দশক পিছিয়ে গেছে। মানে কি, যে কখনোই আর সম্ভব না, ওখান থেকে কিন্তু 1 দশকের ভিতরে চলে আসছে। হ্যাঁ, দেখবেন এইটা হয়তো দেখা যাবে, বলা হইতে পারে, হ্যাঁ, আর কিছুদিন পরে হয়তো দেখা যাবে 1 দশকের জায়গায় হয়তো কয়েক বছর হবে, তারপরে কয়েক মাস হবে। এটা বলে ওই জায়গাটাতে আমরা না দেখি ওইটা বিচার। কারণ হচ্ছে কি, বিষয়টা তো রাজনৈতিক। অবশ্যই। আমরা যেটা হচ্ছে, আমরা সংবাদের ক্ষেত্রে আমরা দর্শকদের কাছে চেষ্টা করি কি, আমরা অথেন্টিক বিষয়গুলো দর্শকদের কাছে তুলে ধরতে এবং জিনিসগুলো নিয়ে নিয়মিত বিশ্লেষণ করতে, এতে যাতে দর্শকের বুঝতে সুবিধা হবে। তো কিন্তু যেটা হচ্ছে, আমরা নিউজ বিশ্লেষণ করলে কি হবে, জিনিসটা হচ্ছে আমেরিকার জন্য কিন্তু ওইটা পুরোপুরি রাজনৈতিক বিষয়। অবশ্যই। হ্যাঁ, কারণ হচ্ছে পৃথিবীতে 2টা অক্ষে ভাগ, একটা হচ্ছে অক্ষ শক্তি আর একটা হচ্ছে মিত্র শক্তি, আর মাঝখানে হচ্ছে মধ্যপ্রাচ্য। এই মারামারিটা হচ্ছে এই মধ্যপ্রাচ্য। কারণ হচ্ছে কি, বিশ্বের যে জ্বালানির 1/3 হচ্ছে বলা হয় উত্তর মেরুতে আছে, হ্যাঁ, আর বাকি ম্যাক্সিমাম হচ্ছে মধ্যপ্রাচ্য, আর কিছু আছে যুক্তরাষ্ট্র কিন্তু সবসময় টেকনিক্যাল দিক হিসাব করে, ওরা কিন্তু ওদের যত তেল কেন্দ্র আছে হাতেই দেয় না তারা। না, ওইগুলো কিন্তু সব আইডেন্টিফাই এবং এমন অবস্থা করে আছে 1 মাসের মধ্যে তেল উত্তোলন সম্ভব। কিন্তু ওরা করছে কি, কূপগুলা খনন করে কূপগুলোর ক্যাপগুলোকে সিল করে রেখেছে। সিল করে রাখলে যেটা হয়, হ্যাঁ, যে ওটা আমার আইডেন্টিফাইড, জাস্ট আইন এখানে পাম্প বসাবো আর উঠাবো, সে হয়। কিন্তু ওরা যুক্তরাষ্ট্র হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ, যে হচ্ছে কৃত্রিমভাবে, হ্যাঁ, তেলের মজুদের শীর্ষে। হ্যাঁ, আর এছাড়া যুক্তরাষ্ট্রেরও তেল ক্ষেত্র অনেক, যেমন আপনি যদি মনে করেন যে ওই যে মেক্সিকো উপসাগর, টেক্সাসের ওই সাইডটা মেক্সিকো উপসাগর, ওখানে কিন্তু যুক্তরাষ্ট্রের অনেকগুলো এবং বড় বড় যে তেল ক্ষেত্র, আপনার শেল থেকে শুরু করে, হ্যাঁ, এই বড় বড় কোম্পানিগুলোর ফিল্ড কিন্তু ওই সাইডটা। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে তেলের জন্য মধ্যপ্রাচ্য সবসময় টার্গেটেড? ডেফিনেটলি তেলের জন্য টার্গেট। কারণ হচ্ছে কি, যুক্তরাষ্ট্র হচ্ছে যে আপনার, যেমন ধরেন সৌদি আরব, নিঃসন্দেহে সৌদি আরব বড় অর্থনীতির দেশ, এখানে কারো কোনো ডাউট থাকার কথা না। কিন্তু
সৌদি আরবের যে ব্যাংকগুলা, সৌদি আরবের ব্যাংকগুলা নিয়ন্ত্রণ করে হচ্ছে যুক্তরাষ্ট্র। হ্যাঁ? এইটাই। এই অর্থনৈতিক বিষয়ে, হ্যাঁ, সৌদি যুক্তরাষ্ট্র ১ম সৌদি আরবকে কি বুঝাইছিল? যে এই খাতটা খুবই জটিল। এইটা হচ্ছে সৌদি আরব নিয়ন্ত্রণ করতে পারবে না। তাদের ব্যাংকগুলোকে দায়িত্ব দিয়ে দেওয়া। বা সৌদি আরবের স্থানীয় ব্যাংক যদি থাকেও তাহলে ওইগুলো সুপারভাইজ করবে যুক্তরাষ্ট্র, হ্যাঁ। মানে হয়েছে যে সবকিছুই আপনি করবেন, টাকাগুলো আমার পকেটে থাকবে। আমার পকেটে। আমি তাইলে আপনাকে আটকে দিব। জি। এটা এখন যদি সৌদি আরব যদি যুক্তরাষ্ট্রের বিপক্ষে যায়, তখন কি করে? তখন হচ্ছে সৌদির বাদশারা যে যুক্তরাষ্ট্র হুমকি দেয়। কারণ মূল জিনিস তো আমার কাছে। হ্যাঁ, মূল জিনিস নিয়ন্ত্রক টাকার পয়সা। ডলার যখন আন্তর্জাতিক মুদ্রা হলো, হুম, তখন যে কন্ডিশনে আন্তর্জাতিক মুদ্রা ডলার হয়েছিল এবং ১৯৪১ সনে, হ্যাঁ, হুম। এই জাহাজের মধ্যে বইসা ১ম ৪১টা দেশ স্বাক্ষর করে সাইরা যখন জাতিসংঘ গঠন করে, জাতিসংঘের রিফর্ম করে, রিফর্ম করে। মানে প্রস্তাবিত কমিটি যখন গঠন করে, তখন তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ কে ছিল? অস্ট্রিয়া। অস্ট্রিয়ার ধাওয়া খেয়ে ৯ দেশের প্রেসিডেন্ট যে লন্ডনে আশ্রয় নিয়েছিল। ঠিক আছে? যখন আর টিকতে পারতেছিল না, তখন কিন্তু যায়া এই জাতিসংঘ করার কথা ওদের মাথায় আসে। মানে তখন নামটা জাতিসংঘ ছিল না, হ্যাঁ, কিন্তু কিন্তু কাঠামোটা ওইটা ছিল। ওই কাঠামোটা হচ্ছে ওই তখন হচ্ছে জাহাজের মধ্যে বসে ওখানে বিষয়টা রিফর্ম করে। এইখান থেকে কিন্তু আজকের জাতিসংঘ। কিন্তু জাতিসংঘ হওয়ার পরে ১ম কথা ছিল কি? যে এক দেশ আরেক দেশের উপর হামলা করতে হবে। কর্তৃত্ব খাটাইতে পারবে না হামলা থেকে। যে কারণে হচ্ছে, হ্যাঁ, ৪৭-এ, হ্যাঁ, ভারত পাকিস্তান তো যুদ্ধ করে স্বাধীন হয়নি। না, এটাকে পার্টিশন করে দেওয়া হয়। বিষয়টা হইছে কয়েক ঘন্টার ডিফারেন্সে। হ্যাঁ, আগে হচ্ছে পাকিস্তানের হাতে দলিল হস্তান্তর করছে, এর কয়েক ঘন্টা পরে হচ্ছে ভারতরা ভারতের কাছে দলিল হস্তান্তর করছে। বিষয়টা হচ্ছে এই। তো এই ক্ষেত্রে যে আপনি যদি বলেন যে যুদ্ধ করে স্বাধীন হয়েছে ভারত পাকিস্তান, বিষয়টা কিন্তু তা না। এটা কিন্তু দু- ব্রিটেন বাধ্য হয়ে করতে হয়েছে ব্রিটেনকে। কারণ হচ্ছে সে তো উদ্যোক্তাদের একজন কিন্তু ব্রিটেন। ইভেন আমেরিকা কিন্তু যুদ্ধ জয় করে স্বাধীন হয় নাই। না, এটা তো জানেন, যুদ্ধে হেরে স্বাধীন। স্বাধীন হয়েছে তারা। হুম। আবার মিয়ানমার স্বাধীন হয়েছে কিন্তু যুদ্ধ করে না। মিয়ানমারের বিষয়টা আরো মজার। মিয়ানমার হচ্ছে কমনওয়েলথ, হ্যাঁ, দেশ কমনওয়েলথভুক্ত দেশ নয়, নয়। কিন্তু হ্যাঁ, তারা হচ্ছে একসময় ব্রিটিশ রাজতন্ত্রের অধীনে ছিল। সেইটা আরো আরো অনেক বিষয় আছে। আমাদের উপমহাদেশের ইতিহাস পুরোটা চলে আসে। দর্শক, আপনাদের কথা দিলাম এই বিষয়ে, খুবই ইন্টারেস্টিং বিষয়। এই বিষয়ে আমরা নিশ্চয়ই ভবিষ্যতে একটা এপিসোড করব। হ্যাঁ, অবশ্যই। যে যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনার বিষয়টা কি? এইটা আগে হওয়ার আগে আরো ২-১ টা বিষয় আমি আপনার সাথে দর্শকদের সাথে একটু শেয়ার করি। যে কিছুদিন আগে G7, মানে G7 জোট বলা হয় বিশ্বের মহাধনী দেশ। মোড়ল যাকে আমরা যাদেরকে আমরা বলি বিশ্ব মোড়ল। বিশ্ব মোড়লদের দেশগুলো কি বলল? যে ইরানকে কোনোভাবেই পারমাণবিক কর্মসূচিতে রাখা যাবে না। এই কথাটা কোথায়? কানাডায় যখন জোটের সম্মেলন হলো, সম্মেলন থেকে ট্রাম্প যখন দ্রুতই চলে যায়, মানে একটা হয়ে যে সব কিছু সম্মেলন শেষ হওয়ার একদিন আগেই ট্রাম্প চলে গেছে, কিন্তু যাওয়ার আগে কিছু বার্তা দিয়ে গেছে। কিন্তু সম্মেলন থেকে যে ঘোষণা হয়েছে যে ইরানকে কোনোভাবেই পরমাণু কর্মসূচিতে রাখা যাবে না। তাহলে কেন রাখা যাবে না? ইরান কি পরমাণু অস্ত্র তৈরি করেছে? ইরান তো তা করে নাই। তবে প্রশ্নটা হচ্ছে যে পরমাণু অস্ত্র ইরানকে কেন, পরমাণু গবেষণায় কেন রাখা যাবে না? সে তো এভাবে হামলাও করে নাই, কাউকে বলেও না তৈরি করেছে। কাউকে হামলাও করে নাই। কিন্তু মজার বিষয় হচ্ছে যে কালকে যখন ইউরোপে নেটোর সম্মেলনে যখন ট্রাম্প গেল, ট্রাম্প কিন্তু ইরানে যে পারমাণবিক গবেষণা কেন্দ্রে যে হামলা যুক্তরাষ্ট্রে, এই হামলাকে কিন্তু হিরোশিমার সাথে কম্পেয়ার করছে সে। বিষয়টা কিন্তু ইন্টারেস্টিং। যদিও এটা বলবো না, কিন্তু ট্রাম্প হচ্ছে এই হামলাটার গুরুত্ব বোঝানোর জন্য হয়তো এই কথাটা বলেছেন, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। ইসরায়েল দেশ ছোট, হ্যাঁ, মানুষও কম। কিন্তু মজার বিষয় হচ্ছে জানেন কি? মজার বিষয় হচ্ছে ইসরায়েলের যে আপনার রিজার্ভ হচ্ছে পৃথিবীর ৫টা দেশের মধ্যে একটা টপ লেভেলের ৫টা দেশের মধ্যে একটা। সেটাই। মানে তার মানে কি? রিজার্ভ বেশি মানে কি? বৃহৎ অর্থনীতির দেশ। তাহলে বিষয়টা হচ্ছে ছোট দেশ
খনিজ উৎপাদন নেই, তাহলে তাদের ব্যবসাটা কিসে? ইসরায়েল কিন্তু নিজেরাও অস্ত্র উৎপাদন করে। ইসরায়েলের অস্ত্র কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে কিন্তু ইসরায়েল অস্ত্র বিক্রি করেছে, এবং মজার বিষয় হচ্ছে কি, ইসরায়েল অস্ত্র বিক্রির সাথে আরেকটা জিনিস কিন্তু ফ্রি দেয়, সেটা প্রশিক্ষণ। প্রশিক্ষণ, হ্যাঁ। ওই জিনিসটা কিভাবে চালাবা তুমি হ্যাঁ। তোমার নিজের লোকবল দিয়ে, সেটা তো এর জন্যে ইসরায়েলের অস্ত্র বিক্রির লক্ষ্যমাত্রা প্রতি বছর ছাড়িয়ে যায়। ছাড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রতি বছর ছাড়িয়ে যায়। কিন্তু এমন হয় না যে এত ছিল, এটা কমে এত দাঁড়িয়েছে। মানে আমাদের তো দেখা যায় যে জিডিপি এত ছিল, টার্গেট করা হয়েছিল, এত হয় নাই, এত কম হয়েছে। কম হয়েছে। কিন্তু ওদের কিন্তু কম হয় না। তো এই যে আরেকটা বিষয় হচ্ছে কি, ওদের যে প্রযুক্তি ব্যবসা, এই মার্কেটটা বিশাল। ওদের যে ধরেন যে আমেরিকার বেশিরভাগ সায়েন্টিস্ট হচ্ছে ইহুদি। ইহুদি, yes. ইসরায়েলে সবচেয়ে আমার এক বন্ধু, সে হচ্ছে নিউ জার্সিতে থাকে। সে আমার একদিন বলতেছে কি, কয়েক বছর আগে দেশে আসলো। দাদা, একটা কথা আপনার কাছে আমি জিজ্ঞেস করতে চাই। আমি, বলেন। বলতেছে, আমি জন এফ কেনেডিতে বসা ছিলাম প্রায় কয়েক ঘন্টা। তো আমি দেখলাম জন এফ কেনেডি থেকে তেল আবিবে যে পরিমাণ ফ্লাইট গেল এই কয়েক ঘন্টায়, হুম। হ্যাঁ, অন্য কোনো দেশে তো এত ফ্লাইট যায় নেই। কিন্তু পৃথিবীতে তো অনেক বড় বড় দেশ আছে, দেশ আছে। কিন্তু এইসব দেশে তো এত পরিমাণ ফ্লাইট যায় নেই, অথচ তেল আবিবে যে পরিমাণ ফ্লাইট গেল, এটা তো খুবই স্বাভাবিক। যাই হোক, এই বিষয়ে তো আমরা পরে আলোচনা করবো। আসি যে জায়গাটাতে আমরা ছিলাম, পরমাণু অস্ত্রের জায়গাটাতে। এখন হচ্ছে যে ইসরায়েল কিন্তু পরমাণু অস্ত্র তৈরি করছে না, এবং যুক্তরাষ্ট্র থেকে কি ইসরায়েল পরমাণু অস্ত্র কিনেছে কিনা সেইটাও কিন্তু ইসরায়েল কিন্তু বলেনি, ইরানও বলে নাই। সেটা কিন্তু যুক্ত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আশঙ্কা মূলত যে ইরান হয়তো পরমাণু অস্ত্র কিনে থাকতে পারে, কিন্তু এটা কিন্তু যুক্তরাষ্ট্র আশঙ্কা করেছে কি ইসরায়েলের মূল জিনিস ছিল কি, ইসরায়েলের মূল জিনিস ছিল যে ইরানকে দুর্বল করা। কিসের জন্য? হামলার জন্য। ইরানের যে অস্ত্র উৎপাদন ক্ষমতা, এই জিনিসগুলো কিন্তু পিছিয়ে দেওয়া। কিন্তু কতটুকু সফল হয়েছে না হয়েছে সেটা ভিন্ন জায়গায়। কিন্তু বিষয়টা হয়েছে কি, যে ইরানের যে পরিমাণ অস্ত্র মজুদ আছে, ইরানের চেয়ে অনেক বেশি পরিমাণ অস্ত্র মজুদ আছে ইসরায়েলে। এবং মজার বিষয় হচ্ছে যে ইরানে হামলা যখন ইসরায়েল কিন্তু পূর্ণ শক্তি নিয়ে ইরানে হামলা করেছে, ইরান তার সামর্থ্য মতো সেটাকে প্রতিহত করেছে। কিন্তু একই সময় ইসরায়েল কিন্তু গাজা এবং পশ্চিম তীরেও হামলা অব্যাহত রেখেছে। ওইখানে কিন্তু বরং মৃতের সংখ্যা ওই সব সময়টাতে ওই এলাকায় বেড়েছে, বিনে কমে নাই। অথচ যে ইসরায়েল ইরানে হামলা করেছে, এই কারণে ওই নিউজগুলো হচ্ছে কম এসেছে। কিন্তু ওইখানেও কিন্তু সমানভাবে নির্যাতন চালিয়েছে ইসরায়েল, বরং তো বেশি চালিয়েছে। গাজা দখল করার জন্য ইসরায়েলের, শুধু যে ইসরায়েলের সামরিক বাহিনী লড়ছে বিষয়টা তো না, তা না। ইসরায়েলের অনেকগুলো সন্ত্রাসী গোষ্ঠী, এই গোষ্ঠীগুলোকে কিন্তু গাজায় ব্যবহার করা হচ্ছে। কিসের জন্য? ওই যে জাতিসংঘের যে ত্রাণবাহী ট্রাক লুট করা, এই যে বিভিন্ন রসদ সরবরাহ করা, এইগুলো লুট করা, এইগুলো নিয়ে যাওয়ার জন্য, যাতে হচ্ছে পানি সরবরাহ ব্যাঘাত ঘটানো, এইগুলো ওদেরকে দিয়ে করানো হচ্ছে, যাতে মানুষ বাধ্য হয়ে সরে যায়, গাজাকে খালি করে দেয়। কারণ হচ্ছে ওদের জায়গা সংকট। মূলত হচ্ছে ইসরায়েলে হচ্ছে ইরানের সাথে লড়তে হলে কি, ইসরায়েলের জায়গা লাগবে বেশি, উৎপাদন লাগবে, কিন্তু সেটা তো ইসরায়েলের নাই। ইসরায়েলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জায়গায়। এখন ইসরায়েলে পারমাণবিক অস্ত্র আছে, এটা ইসরায়েল যেমন বলতেছে না, যেমন ইরান কিনছে কি, ইরান কি পারমাণবিক অস্ত্র তৈরি করেছে কিনা, এটা ইরান সরাসরি প্রত্যাখ্যান করেছে। সো ইরান তার অবস্থান কিন্তু সে ক্লিয়ার করে নিয়েছে। সেটা ক্লিয়ার করলে কি হবে, এটা হচ্ছে নিজের স্বার্থে ইসরায়েল হচ্ছে অস্বীকার কথা। কারণ হতে কি, সে যদি স্বীকার করে নেয় তাহলে তাকে যুদ্ধ বন্ধ করতে হবে, আন্তর্জাতিকভাবে তোপের মুখে পড়তে হচ্ছে। সেই তোপের মুখে যেন না পড়তে হয়, সেই কারণেই কিন্তু এই কৌশল অবলম্বন করছে ইসরায়েল। এবং ইসরায়েল কিন্তু চাপ সৃষ্টি করে যুক্তরাষ্ট্রের উপর, এই যে ইসরায়েলের আরো অনেক গবেষণা করলে হামলা পেয়েছে। ইরান যেটা বলেছে, এই যে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে, হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে এটা একটা টোপ দেওয়া। হ্যাঁ। যে তুমি বলার কারণটা এই অর্থে বলছি, পৃথিবীতে যত জাহাজ আছে, ট্যাঙ্কার, হ্যাঁ, তেল রপ্তানিকারক, সব ট্যাঙ্কারের কিন্তু বহর আছে। হ্যাঁ, এখন মজার বিষয় হচ্ছে কি, এইখানেও কিন্তু হোয়াইট লিস্ট, ব্ল্যাক লিস্টেড আছে, জানেন কিনা আমি জানি না। এই বহরের মধ্যে হোয়াইট লিস্ট এবং ব্ল্যাক লিস্টেড আছে। এখন যে জাহাজগুলো হচ্ছে ব্ল্যাক লিস্টে, হ্যাঁ, এই জাহাজগুলো হচ্ছে অবৈধ পথে, যেমন রাশিয়ার তেল পরিবহন করে,
ইরানের তেল পরিবহন করে, হ্যাঁ? মূলত হচ্ছে ইরানকে বুলায় বেলায় ওই যে ব্ল্যাক যে লিস্টেড যে জাহাজগুলো, এই জাহাজের ট্যাঙ্কারের সংখ্যা কিন্তু কম না, ৬০০-র বেশি। তো এই যে ট্যাঙ্কারগুলো, এই ট্যাঙ্কারের কোনো তালিকা বা ওই এর সাথে কারা জড়িত, এই বিজনেসগুলোয় কারা কি করছে, হ্যাঁ? ওই বিষয়ে কোনো ক্লু যদি ইরানের কাছ থেকে বের করতে পারো, হ্যাঁ? এইটা কিন্তু যুক্তরাষ্ট্রের অন্যতম টার্গেট। মানে ওই যে বললাম যে রাজনীতিতে দুয়ে দুয়ে ২২। ওরা কিন্তু ওই যে কথা বলছে এটা কিন্তু এমনি এমনি বলে নাই যে ইরান অনেকে, হ্যাঁ? আমি আপনাকে প্রশংসা করে আমি আপনার কাছ থেকে অনেক কিছু আদায় করে নিতে পারবো। কিন্তু আপনাকে আমি হামলা করে কিন্তু কিছুই পাবো না। হ্যাঁ, এই পথ ধরছি। এই জিনিস কিন্তু যুক্তরাষ্ট্র বুঝে। আর যুদ্ধ থেকে ট্রাম্প কিন্তু হামলা করার পর ট্রাম্প একটা জিনিস যখন কংগ্রেসম্যানরা যখন বিবৃতি দিল, হ্যাঁ? যে ট্রাম্প যে অনুমতি না নিয়ে আর পাশ কাটিয়ে কংগ্রেসকে পাশায় হামলা করেছে, হ্যাঁ? এতে কিন্তু তার ইমপিচমেন্টের হইতে পারে সংবিধান লঙ্ঘনের। যুদ্ধ বিরোধী এটা কিন্তু ট্রাম্প বুঝতে পেরেছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, ট্রাম্প হামলা করার পরে ট্রাম্প কিন্তু আবার একটা জিনিস ইলন মাস্ককে বলছিল যে আহ, ইরানের আকাশে যেন ফ্রি ইন্টারনেট দেয়। মানে কি হচ্ছে, যদি ইরানে যদি ফ্রি ইন্টারনেট থাকে তাহলে মানুষকে ইজিলি উস্কাই দেওয়া যাবে। যদি উস্কাই দেওয়া যায় তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে মানে তার চাহিদা মতো তার না সে নিজের মতো করে সরকার ওখানে সমর্থিত সরকার মানে ধরো তার সমর্থিত সরকার তৈরি করতে হলে সরকার পতনের জন্য যে কাজগুলো করাবেন সে পাত এটা সহজ হয়। ঠিক আছে দর্শক, আজকে আলোচনাটা একটু দীর্ঘ করলাম আপনাদের জানার জন্য, আর ইন্টারেস্টিং পর্যায়ে আজকে বিদায় নিচ্ছি এই দাদার কাছ থেকে। তারপরে আপনার কথা দিচ্ছি আমরা আবার ফিরে আসবো, আরো কিছু কিছু বিষয় এগুলো আরো খোলাসা হওয়া দরকার, এগুলো পরিপূর্ণভাবে আমরা আলোচনা করব। তো আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট ও শেয়ার করবেন, এবং কোনো বিষয় যদি এখানে জানতে চান আমাদের কমেন্টে লিখবেন, আমরা চেষ্টা করব দাদার সাথে মিলে এটা পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ।